আজকে আমরা অসাধারণ একটা চাইনিজ ড্রামা দেখতে যাচ্ছি। ড্রামাটি 2023 সালে রিলিজ হয়েছে, যার নাম হচ্ছে হোয়েন আই সি ইওর ফেস। যেখানে আমরা দেখতে পাবো একটা হ্যান্ডসাম ছেলে তার কলেজের একজন মেয়ের প্রেমে পড়ে, কিন্তু মেয়েটি তাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না, এর পেছনে একটা বিশেষ কারণ আছে। এছাড়াও ড্রামাটিতে অনেক মজার মজার খুনসুটি আপনারা দেখতে পাবেন। তো চলুন তাহলে এবার আমি হোয়েন আই সি ইওর ফেস ড্রামাটির গল্পটা আপনাদের বলা শুরু করছি। গল্পের শুরুতে আমাদের মিয়াং নামের একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছেলেকে দেখানো হয়। সে সম্প্রতি হাই স্কুল শেষ করে নতুন একটি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। মিয়াং এর সাথে তার বন্ধু চ্যাং ছিল। সে মিয়াংকে নতুন এই কলেজ সম্পর্কে বলছিল। আর এই কলেজেই আমাদের গল্পের নায়িকা সুইকে দেখানো হয়। আর সুইয়ের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তার ফেস ব্লাইন্ডনেস আছে। ফেস ব্লাইন্ডনেস জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে ফেস ব্লাইন্ডনেস যাদের থাকে তারা বাকি সবকিছু দেখতে পায়, কিন্তু শুধুমাত্র কারো মুখ তারা স্পষ্ট দেখতে পায় না। ঠিক এরকম, এমনকি তারা আয়নাতে নিজের চেহারাও স্পষ্টভাবে দেখতে পায় না। এরপর সুয়ের কাছে তার বান্ধবী কিউশিন চলে আসে। আসলে আজকে তাদের কলেজে কোনো ক্লাস হবে না, কিন্তু আজকে তারা এসেছে একটা ফটোশুট কম্পিটিশনের রেজাল্টের জন্য। সুয়ের ফটোশুটের প্রতি প্রবল আগ্রহ রয়েছে, এই জন্য সে কলেজের ফটোশুট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। আর আজ সেই কম্পিটিশনের ফলাফল জানানো হবে, এজন্য সুই আর তার বান্ধবী কিউশিন দ্রুত সেখানে যাচ্ছিল। এরপর যখন তারা এখানে চলে আসে তখন তারা জানতে পারে এবছরের ফটোশুট প্রতিযোগিতায় সুই ফার্স্ট হয়েছে। এটা শুনে সুই অনেক খুশি হয়ে যায়। এরপর যখন পুরস্কার নেওয়ার জন্য সে স্টেজে ওঠে তখন সবাই নিজেদের মধ্যে বলতে শুরু করে যে সুই তাদের কলেজের একটি ছেলে জিয়াং এর ফটোশুট নকল করেছে, সে এই প্রাইজটা পাওয়ার যোগ্য না। এসব বলে কিছু ছাত্রছাত্রী সুইকে অপমান করছিল। সুই তখন নিজের মনে কল্পনা করে সে যখন ছোট ছিল তখন কিছু বাচ্চারা তাকে খেপাতো, কারণ সে কারো ফেস দেখতে পেত না। এজন্য সবাইকে সে একজনই ভাবতো। মানে এখন যদি আপনি সুয়ের সামনে গিয়ে দাঁড়ান, সুই তো আপনার ফেস দেখতে পাবে না। একটু পর যদি আপনার ফ্রেন্ড সুয়ের সামনে গিয়ে দাঁড়ায়, সুই তাকেও আপনি ভাববে, কারণ সে কারো চেহারা দেখতে পাচ্ছে না। এজন্য সুইকে ছোটবেলায় তার বন্ধুরা অনেক অপমান করত, আর আজকে অনেক দিন পর তাকে ঠিক ওইভাবে অপমান করা হচ্ছে। এজন্য সুই এটা সহ্য করতে পারে না, সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। আর এখান থেকে বাইরে বেরোনোর সময় সে আমাদের গল্পের নায়ক মিয়াং এর সাথে ধাক্কা খায়। আর মিয়াং আজকে প্রথমবার সুইকে দেখে ক্রাশ খেয়ে যায়। সুই তখন তাকে বলে, আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। মিয়াং এটা শুনে সুয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে। এরপর সে সুকে বাইরে নিয়ে আসে। আর দৌড়ানোর সময় মিয়াং বারবার সুয়ের দিকে তাকাচ্ছিল, যেন সুকে তার সত্যি অনেক ভালো লেগেছে। এরপর সু তার বান্ধবীর কাছে চলে আসে। সুয়ের বান্ধবী কিউশিন সুকে তার নাম ধরে ডাকে। এর মাধ্যমে মিয়াং ও সুয়ের নামটা জানতে পারে। তারপর সু তার বান্ধবীর সাথে চলে যেতে শুরু করে। মিয়াং অবাক হয়ে ভাবে মেয়েটা তো ভীষণ অহংকারী। মিয়াং তাকে এত কষ্ট করে দৌড়ে বাইরে নিয়ে আসলো, অথচ সে তাকে একটা থ্যাঙ্কসও বলল না। এরপর দেখা যায় সুয়ের বান্ধবী কিউশিন তাকে বলছে, যে ছেলেটার সাথে তুমি বাইরে পালিয়ে আসলে তাকে কি তুমি চেনো? সু বলে, আমি তো জানি না সে কে। আমি তো স্পষ্টভাবে কারো ফেস দেখতে পাই না, তবে আমার তাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। আসলে টেনশনে আমি তাকে থ্যাঙ্কস বলতে ভুলে গেছি। পরের বার দেখা হলে আমি তাকে অবশ্যই থ্যাঙ্কস বলবো। কিউশিন বলে, পরের বার সে তোমার সামনে থ্যাঙ্কস এর জন্য সারাদিন বসে থাকলেও তুমি তাকে চিনতে পারবে না। তখনই দূর থেকে একটা ছেলে তাদের ডাকে। এই ছেলেটির নাম হচ্ছে জিয়াং। তখন কিউশিন তাকে আস্তে আস্তে করে বলে, এই হচ্ছে সেই ছেলেটা যার ফটোশুট নকল করার জন্যই সবাই তোমাকে কথা শোনাচ্ছিল। তখন জিয়াং তাদের কাছে এসে বলে, আমার জন্য আপনাকে সবার সামনে কথা শুনতে হয়েছে, এজন্য আমি আপনাকে সরি বলছি। আসলে আপনার ছবিটার সাথে আমার ছবিটার অনেক মিল, এজন্য সবাই ভেবেছে আপনি আমার ফটোশুট কপি করেছেন। তবে সত্যি কথা হচ্ছে আপনার ছবিটা আমার ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। আর আপনি প্রাইজটি ফেলে এসেছিলেন কেন? আমি আপনার প্রাইজটি নিয়ে এসেছি। এখানে জিয়াং এর এমন সুন্দর কথা শুনে সু এবং তার বান্ধবী কিউশিন অনেক খুশি হয়। এরপর কলেজ শেষে সু যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল তখন এখানে কিছু দুষ্টু ছেলে চলে আসে। আর তারা সু
সুকে অনেক বিরক্ত করছিল, কিন্তু এর জন্য সু অনেক রেগে যায় আর সে তাদের মুখেই খাবার ছুঁড়ে মারছিল। আর তখনই দূর থেকে মিয়াং তাদের দেখতে পায় যে কিছু ছেলে সুকে বিরক্ত করছে। তখন সুকে সাহায্য করার জন্য সে ছুটে আসে, কিন্তু সু উল্টো মিয়াং এর মুখেও খাবার ছুঁড়ে মারছিল। এর কারণ হচ্ছে সে তো কারো ফেস দেখতে পায় না, এজন্য সে ভেবেছে মিয়াংও তাদের মতো যারা তাকে বিরক্ত করতে এসেছে। যাই হোক, এখানে আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করুন। এই ছেলেগুলো সুকে জ্বালাতে আসার আগে এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি আসলে এই দুজন ছেলেকে দিয়ে সুকে জ্বালাতে পাঠিয়েছিল। কারণ হচ্ছে এই মেয়েটি হচ্ছে সুয়ের ছোটবেলার শত্রু বান্ধবী, আর তার শিরায় শিরের শয়তানি সু কোথাও শান্তি মতো আছে এটা সে একদম সহ্য করতে পারে না। এজন্য সে সব সময় সুকে বাস দেওয়ার তালে থাকে, আর এজন্যই সে এখন তার দুজন ফ্রেন্ডকে দিয়ে সুকে জ্বালাতে পাঠিয়েছে। কারণ তারা জানে তারা সুকে যতই জ্বালাক সু কারো নামে প্রিন্সিপালের কাছে বিচার দিতে পারবে না, কারণ সে তো কারো ফেসই দেখতে পাবে না। এটাই ছিল প্ল্যান। কিন্তু আমাদের সু তো অনেক আত্মবিশ্বাসী, এজন্য সে শয়তানের উপর দিয়ে শয়তানি করে এদেরকে ভাগিয়ে দিয়েছে। কিন্তু সে এখানে একটা ভুল করে ফেলেছে। অবশ্য এর জন্য তার কোনো দোষও নেই, কারণ সে তো মিয়াং এর ফেস স্পষ্ট দেখতে পায়নি। এরপর মিয়াং সেখান থেকে বের হয়ে তার বন্ধুর সাথে কথা বলছিল যে সু আসলে কেমন মেয়ে আমি বুঝলাম না, আমি এর আগেও ওর উপকার করলাম, তখন সে আমাকে থ্যাঙ্কস পর্যন্ত বলল না, এবারও আমি ওর উপকার করতে গেলাম আর ও আমার মুখে খাবার ছুঁড়ে মারলো, ও এত পাজি কেন আমি বুঝতে পারছি না। এরপর তারা জানতে পারে আগামীকাল সন্ধ্যায় তাদের কলেজে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। এটা জানতে পেরে মিয়াং অনেক খুশি হয় আর সে ঠিক করে অনুষ্ঠানে যখন সু আসবে তখন সে তাকে ইমপ্রেস করার ট্রাই করবে, আর পাশাপাশি এটাও জানার চেষ্টা করবে যে সু সব সময় তার সাথে এমন করে কেন। তো এরপর দিন সন্ধ্যায় দেখা যায় তাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে এক একে কলেজের সব ছাত্রছাত্রীরা আসছে। এখানে আমাদের জিয়াংকে দেখানো হয় সে আজকে তার ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। বিষয়টা সহজ করে বলি, আসলে সে একটা বিশেষ বইতে পড়েছে তার রাশিফল অনুযায়ী আজকের তারিখের সন্ধ্যার পর যে মেয়েটি লাল ড্রেস পরে আসবে জিয়াং সেই মেয়েটির প্রেমে পড়তে চলেছে। এজন্য সেখানে লাল ড্রেস পরা কেউ আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সু লাল ড্রেস পরে তার বান্ধবী কিউশিনের সাথে অনুষ্ঠানে আসে। এটা দেখে জিয়াং বুঝতে পারে তার বইতে লাল ড্রেস পরা মেয়েটি মানে সুয়ের কথা বলা হয়েছে। এজন্য সে সুয়ের সাথে কথা বলার জন্য যায়, কিন্তু সু তাকে খুব একটা পাত্তা দেয় না। কিন্তু আমরা দেখি সুয়ের বান্ধবী কিউশিন জিয়াং এর দিকে ফিলিংস নিয়ে তাকিয়ে আছে। এ থেকে আমরা বুঝতে পারি ভবিষ্যতে হয়তো তাদের মধ্যে কিছু হতে চলেছে। যাই হোক, অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছে। কলেজের সবাই এখানে চলে এসেছে। মিয়াং এখানে সুয়ের জন্য এসেছে, আর আজকে জিয়াং এর সাথে মিয়াং এর দেখা হয়, আর তারা কথা বলতে বলতে একে অপরের বন্ধু হয়ে যায়। কিছুক্ষণ পর এখানে একটা মজার ঘটনা ঘটে। একটা ছেলে এসে সুকের সবার সামনে সিনেমাটিক স্টাইলে প্রপোজ করে। সে বলে, প্রিয়তমা তুমি কি কখনো লক্ষ্য করোনি তুমি কলেজে আসার পথে আমি রোজ তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকি। আমি তোমার পেছনে ঘুরতে ঘুরতে 50-60 জোড়া জুতার তলা ক্ষয় করে ফেলেছি, তাও তুমি এখনো কেন আমাকে ভালোবাসোনি? তুমি ছাড়া আমার জীবন লবণ ছাড়া তরকারির মতো। তখন জিয়াং তার কাছে এসে বলে, আরে পাগলা তুই থামবি? তখনই ছেলেটি আরো পার্ট নিয়ে বলে, আমার ভালোবাসা যদি মিথ্যা হয় তাহলে এখনই আকাশ ফেটে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে আর অনুষ্ঠানের সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এটা বলার সাথে সাথেই এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সবাই বৃষ্টিতে না ভেজার জন্য এদিক ওদিক ছুটে পালাচ্ছিল, আর মিয়াং কিন্তু একা পালায় না, সে সুকে নিয়ে পালাতে শুরু করে। আর সু মিয়াং এর শরীর থেকে সেই পারফিউমের ঘ্রাণ পায় যেটা সে আগের বার পেয়েছিল। এবার সে বুঝতে পারে সেদিন যে ছেলেটা তাকে হেল্প করেছিল আর আজকে যে তার পাশে রয়েছে দুজনই সেম পারসন। কিন্তু আজকেও সু তাকে ধন্যবাদ জানাতে পারে না, এমনকি সে তার নামটাও জানতে পারে না। তার আগে মিয়াং তাকে সেফ জায়গায় রেখে বাসায় চলে যায়, কারণ তার অল্পতেই ঠান্ডা লাগার সমস্যা আছে। আর যাওয়ার আগে সে সুকে এভাবে বিদায় জানিয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে একটা দৃশ্য দেখানো হয়। ছোটবেলায় সুয়ের ফেস ব্লাইন্ডনেস রোগ থাকার জন্য সবাই তাকে খেপাতো, কেউ তাকে নিয়ে খেলতে চাইতো না। কিন্তু একটা ছেলে ছিল যে কিনা সুয়ের সাথে অনেক সময় কাটাতো, অনেক সময় ধরে সুয়ের সাথে খেলতো, আর সে সুয়ের সাথে ভালো করে কথা বলতো এবং সুয়ের যত্ন নিত। আর সেই ছেলেটার একটা বিশেষ দিক ছিল, সে যখন সুয়ের কাছ থেকে বিদায় নিত তখন সে ঠিক এইভাবে সুকে বিদায় জানিয়ে তার বাসায় চলে যেত। আর আজকে ঠিক সেম ভাবে মিয়াং সুয়ের কাছ থেকে এভাবে বিদায় নিয়ে তার বাসায় চলে গেল। অর্থাৎ ছোটবেলার সুয়ের সেই বন্ধুটি আর আমাদের মিয়াং দুজন একই মানুষ।
আর তাদের ছোটবেলায় আলাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে সুয়ের ছোটবেলার বন্ধুটির বাবা মা কিছুদিন পরে তাদের এলাকার বাসা ছেড়ে অন্য এলাকায় শিফট হয়ে চলে যায়। এজন্য সুয়ের ছোটবেলার বন্ধুকেও তাদের সাথে যেতে হয়। এইভাবে ছোটবেলায় সু তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে একা হয়ে গিয়েছিল। আর আজকে অনেক দিন পর তার বেস্ট ফ্রেন্ড এখনো তার পাশেই ছিল। সু এটা উপলব্ধি করতে পারলো। পরের দিন যখন সু কলেজে আসছিল তখন রাস্তায় মিয়াং এর সাথে তার দেখা হয়ে যায়। মিয়াং তো তাকে দেখে ভাবে আজকে অন্তত সু তাকে থ্যাঙ্কস বলবে, কারণ সে কালকেও তাকে সাহায্য করেছে। এই জন্য সে ভাব নিয়ে সুয়ের সামনে দাঁড়ায়, কিন্তু সু তাকে পাত্তা না দিয়ে তার সামনে দিয়ে চলে যায়। মিয়াং এর জন্য প্রচন্ড মন খারাপ করে। এরপর মিয়াং তার বন্ধুর সাথে কথা বলছিল যে আমি প্রত্যেকবার সুকে হেল্প করি, অন্তত এর জন্য একটা থ্যাঙ্কস তো আমি ডিজার্ভ করি, কিন্তু সু আমাকে সেটা বলে না। এটা শুনে মিয়াং এর বন্ধু চ্যাং বলে তার হয়তো মনে নেই তুমি ওর উপকার করেছো, একটা কাজ করতে পারো, তুমি ওর সামনে গিয়ে বলতে পারো তুমি ওকে সাহায্য করেছো। এসব বলে তুমি তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করো। এরপর মিয়াং সুয়ের কাছে গিয়ে বলে কালকে আমি তোমাকে বৃষ্টির সময় বাসায় পৌঁছে দিয়েছিলাম, তো এখন তুমি কেমন আছো? এটা শুনে সুয়ের বান্ধবী কিউশিন বলে কালকে তো বৃষ্টির সময় জিয়াং সুকে বাসায় পৌঁছে দিয়েছিল। এই কথা শুনে মিয়াং টাসকি খেয়ে যায়। এখানে ব্যাপারটা কি হয়েছে আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে কিউশিন দেখেছে কালকের সন্ধ্যায় অনুষ্ঠানের সবসময় জিয়াং তাদের আশেপাশে ছিল, সে সবসময় তাদের হেল্প করার চেষ্টা করছিল। এই জন্য বৃষ্টি যখন শুরু হয়েছে তখন কিউশিন ভেবেছে কেয়ারিং জিয়াংই সুকে বাসায় পৌঁছে দিয়েছে। আর তাছাড়া কিউশিনের মাথায় তো সবসময় জিয়াংই ঘোরে, সে আর অন্য কি ভাববে। আর সু তো কারো ফেস দেখে না, এজন্য সেও কিউশিনের কথা বিশ্বাস করে নেয়। এরপর তারা যখন জিয়াং এর সাথে ছিল তখন সুয়ের মনে হচ্ছিল কালকে যে তাকে সাহায্য করেছে সে জিয়াং হতে পারে না, কারণ সে কালকের ওই ছেলের শরীর থেকে যে পারফিউমের গ্রান পেয়েছিল সেটা সে জিয়াং এর থেকে পাচ্ছে না। অর্থাৎ কালকের ওই ছেলেটি জিয়াং ছিল না। আর সে এটাও জানে না যে কালকের ছেলেটি আসলে কে ছিল, কারণ আজকেও তার মিয়াং এর নাম জিজ্ঞেস করা হয়নি, কারণ সে তার বান্ধবীর কথা মতো ভেবেছিল কালকের ছেলেটি জিয়াং ছিল। কিন্তু এখন সে শিওর কালকের ছেলেটি জিয়াং নয়, অন্য কেউ। এদিকে মিয়াং তো ভালোই চিন্তায় পড়ে গেছে, কারণ সবাই ভাবছে কাল জিয়াং সুকে সাহায্য করেছে, এর জন্য সে সুয়ের কাছে যেতে পারছে না। এবার মিয়াং ভাবে তাকে সুয়ের কাছে যেতে হলে আগে তার এই ভুলটা ভাঙাতে হবে, আর তার এই ভুলটা ভাঙাতে হবে জিয়াং এর মাধ্যমে। এই জন্য সে জিয়াং এর সাথে কথা বলার জন্য জিয়াং এর ক্লাবে আসে। এখানে মিয়াং জিয়াং এর সেই বিশেষ বইটি দেখতে পায় যেখানে লেখা ছিল কালকে সন্ধ্যায় লাল ড্রেস পরা যে মেয়েটির সাথে জিয়াং এর দেখা হয়েছিল জিয়াং সেই মেয়েটির প্রেমে পড়বে। তখন মিয়াং এর মনে পড়ে কালকের অনুষ্ঠানে শুধুমাত্র সু লাল ড্রেস পরে এসেছিল, এর মানে জিয়াং সুয়ের প্রেমে পড়েছে। এই জন্যই সে সবসময় সুয়ের আশেপাশে থাকার চেষ্টা করছিল। এরপরে দৃশ্যে দেখা যায় মিয়াং তার বন্ধু চ্যাং এর সাথে কথা বলছিল যে আমি কখনোই সুকে আমি ছাড়া অন্য কারো হতে দিব না, আমি যেভাবেই হোক সুকে আমার করে নেব। এজন্য পরের দিন সে সুয়ের ফটোগ্রাফি ক্লাসে ভর্তি হয় যেন সে সুয়ের আরো কাছাকাছি থাকতে পারে। সেদিন দুপুরে সবাই নতুন একটা ফটোশুট প্রজেক্টের কাজের জন্য একটা সুন্দর প্লেস খুঁজতে বের হয়, যাতে এখানে তারা অনেক সুন্দর করে অনেক ছবি তুলতে পারে। যেহেতু মিয়াংও তাদের ফটোশুট ক্লাবে ভর্তি হয়েছে এজন্য সেও তাদের সাথে এসেছে। এখানে সবাই ছবি তোলার জন্য আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যায়। আর মিয়াং সবসময় সুয়ের আশেপাশেই ছিল তাকে কাছ থেকে দেখার জন্য, এবং সে সুয়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল। আর সুয়ের একটা বিশেষ গুণ হচ্ছে সে অচেনা কোনো ছেলেকে পাত্তা দেয় না, এজন্য সে মিয়াংকেও পাত্তা দিচ্ছিল না। এরপর যখন তারা একে একে ছবি তুলে নিয়ে এসে সবাইকে সবার ছবি দেখাচ্ছিল তখন জিয়াং দেখতে পায় যে মিয়াং শুধুমাত্র সুয়েরই ছবি তুলেছে এবং সে সব সময় সুয়ের আশেপাশে ছিল। এসব দেখে সে বুঝতে পারে মিয়াং সুকে পছন্দ করে, এজন্য সে মিয়াং এর উপর কিছুটা রেগে যায়। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন সু বলে আমি এই বিল্ডিং এর 4 তলার বারান্দায় গিয়ে কিছু ছবি তুলবো। তখন মিয়াংও তার সাথে 4 তলায় যেতে চায়, কিন্তু জিয়াং তাকে বলে তুমি এখন 4 তলায় যাবে না মিয়াং, আমি সব সময় লক্ষ্য করছি তুমি সুকে ফলো করছো, সুকে বিরক্ত করার চেষ্টা করছো, সুকে বিরক্ত করা বন্ধ করো। তাদের কথার মাঝেই সু একা একা 4 তলায় চলে যায়। মিয়াং তখন বলে আমি জানি তুমি সুকে পছন্দ করো, কিন্তু সু যদি তোমাকে ভালোবাসতো তাহলে আমি সুকে ইমপ্রেস করার চেষ্টা করতাম না, কিন্তু সু তোমাকে ভালোবাসে না। তখনই সেখানে লোডশেডিং হয়, এর জন্য অন্ধকারে সু যেন একা ভয় না পায় এজন্য সবাই তাকে খোঁজার জন্য উপরে উঠছিল। আর উপরে যাওয়ার সময় আধারে কিউশিন পড়ে যাচ্ছিল, জিয়াং তখন তাকে ধরে ফেলে। কিউশিন তার পায়ে ব্যথা পেয়েছে, এর জন্য মিয়াং তাকে একটা জায়গায় রেস্ট নিতে বসায়। এসবের জন্য জিয়াং আর উপরে
করতে পারে না আর মিয়াং উপরে উঠে সুয়ের কাছে চলে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুকে খুঁজতে এসে সে নিজে পড়ে যাচ্ছিল। সু তখন তার কাছে এসে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আর এবার সে মিয়াং এর এত কাছাকাছি থাকার জন্য মিয়াং এর থেকে সেই পারফিউমের ঘ্রাণ পায় যেটা সে আগেও পেয়েছিল। এবার সে বুঝতে পারে সেদিন তাকে নিয়ে দৌড়ানো ছেলেটি আর অনুষ্ঠানের দিন সন্ধ্যায় তাকে বৃষ্টির মধ্যে সাহায্য করা ছেলেটি আর কেউ নয়, সেই মিয়াং। এমনকি মিয়াং এখান থেকে চলে যাওয়ার সময়ও সুকে এভাবে বিদায় জানাচ্ছিল। এবার সে একদম শিওর হয়ে যায় সে যাকে মনে মনে এত দিন ধরে খুঁজছে, যে তার ছোটবেলার বন্ধু, সে হচ্ছে মিয়াং। এরপর থেকে মিয়াং যখনই সুয়ের সাথে কথা বলতে আসতো সু তাকে একটু একটু পাত্তা দেয়। আসলে সে মিয়াং এর ফেস দেখতে না পেলেও তার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারে যে মিয়াং তার কাছে এসেছে। আর মিয়াং সবসময় সুয়ের আশেপাশে থেকে নানান কথা বলে সুকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু সে তো আর জানে না সু আগে থেকেই তার উপর ইমপ্রেস হয়ে আছে। এদিকে সুয়ের সেই শত্রু বান্ধবীটাকে দেখা যায়, মানে জেনের কথা বলছে। সে সুয়ের পেছনে লাগার একটা প্ল্যান করেছে। সে সুয়ের ফটোশুট ক্লাবে রটিয়ে দেয় যে সুয়ের ফেস ব্লাইন্ডনেস আছে, মানে তাকে এক প্রকার অন্ধ বলা যায়। এরপর কিছু ছাত্রছাত্রী এসে সুকে খেপাতে শুরু করে যে অন্ধ হয়ে তুমি কিসের ফটোগ্রাফি করো, ফটোগ্রাফি করার কোনো যোগ্যতা আছে তোমার? তখন দূর থেকে মিয়াং এটা লক্ষ্য করে আর সে এসে সবাইকে উচিত শিক্ষা দেয়। সে বলে, তোমাদের কি এমন মহান যোগ্যতা আছে জানতে পারি? জীবনে তো কোনো প্রাইজের ভাঙা অংশের জন্য স্টেজে উঠতে দেখলাম না, আবার অন্যের যোগ্যতা নিয়ে কথা বলো। সো এবার ফটোশুট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, এজন্য তোমাদের জলে, রাইট? কোনো মানুষই পারফেক্ট নয়, সবার মধ্যেই কোনো ভুল ত্রুটি থাকতে পারে, এটা সাধারণ বিষয়। সু ফেস ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তোমাদের সবাইকে তুড়ি দিয়ে ফার্স্ট হয়েছে, আর তোমরা সুয়ের স্টেজের নিচে দাঁড়িয়েছিলে। নেক্সট টাইম থেকে নিজের যোগ্যতা মেপে কথা বলতে আসবে। এসে বলে মিয়াং সুকে নিয়ে এখান থেকে চলে যায়। বাইরে যে সে সুকে বোঝায়, কাদের কথায় মন খারাপ করছো? যারা তোমার থেকে কম যোগ্যতার মানুষ, ওরা তোমার সফলতার জন্য হিংসায় জ্বলে পড়ে মরছে, এটা তুমি বোঝো না? এমন ফালতু স্টুডেন্টদের জন্য মন খারাপ করতে বমি আসে না তোমার? আমার তো নাক মুখ আর নিচ দিয়েও পানি বের হয়ে যায়, মানে হিসু। এটা শুনে সু হেসে ফেলে আর লজ্জা পেয়ে এখান থেকে উঠে যায়। এরপর মিয়াং জানতে পারে জেন নামের মেয়েটি সুয়ের ফেস ব্লাইন্ডনেস এর ব্যাপারটা সবার মাঝে ছড়িয়েছে। এটা জানতে পেরে এবারও সে সবার সামনে জেনকে অপমান করে আসে। মিয়াং সব সময় সুয়ের সাপোর্টের কথা বলে, সুকে মানসিকভাবে সাপোর্ট করে। এসবের জন্য সুয়ের মনে মিয়াং এর জন্য ফিলিংস বাড়তে থাকে। সেভাবে মিয়াং যদি তার পাশে থাকে তাহলে পৃথিবীর কারো কোনো কথা তাকে কষ্ট দিতে পারবে না। মিয়াং হচ্ছে সুয়ের মানসিক শান্তির মেডিসিন। আর একটা ব্যাপার আমরা লক্ষ্য করি মাঝে মধ্যে, যখন কলেজের ক্লাস চলে তখন কিউশিন মেয়েটি সবসময় জিয়াং এর পাশে গিয়ে বসে, আর যখন ক্লাসে পড়ানো হয় তখন সে সারাক্ষণ জিয়াং এর দিকে তাকিয়ে থাকে। জিয়াংও মাঝে মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করে, মানে তাদের মধ্যে কুচকুচ হতাহে চলছে। কিছুদিন পর তাদের গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যায়, এই জন্য তারা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা পার্কে ঘুরতে আসে। এখানে জিয়াং সবসময় সুয়ের আশেপাশে ছিল, সুকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু দূর থেকে মিয়াং এটা দেখে সহ্য করতে পারছিল না। এজন্য সে তার ফ্রেন্ড চ্যাংকে বলে, সুকে রেখে সবাইকে একটু অন্য কোথাও নিয়ে যাও প্লিজ, আমি সুয়ের সাথে একা একটু সময় কাটাতে চাই। এরপর মিয়াংয়ের বন্ধু চ্যাং সবাইকে হন্টিং হাউস অর্থাৎ ভূতের বাড়ি নিয়ে যায়। এখানে কিউশিন ভয় পেয়ে জ্যাংকে বারবার জড়িয়ে ধরছিল, মানে আর কি ভয় পাওয়ার অজুহাতে তাদের মধ্যে রোমান্স চলছিল। এদিকে সু আর মিয়াংকে দেখা যায় তারাও এখানে একান্তে কিছু সময় কাটাচ্ছে। তারা দুজন হেডফোন কানে দিয়ে রোমান্টিক গান শুনছিল আর একে অপরের দিকে একটু পরপর লজ্জা লজ্জার চোখে তাকাচ্ছিল। প্রথমবার কারো প্রেমে পড়ার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর হয়। মিয়াং আর সু সেই অনুভূতিটা এনজয় করছিল। এরপর সন্ধ্যাবেলায় আকাশে আতশবাজি ফোটানো হচ্ছিল, সবকিছু অনেক সুন্দর লাগছিল। মিয়াং আর সু এই সুন্দর মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে একে অপরকে দেখছিল। জিয়াংও তাদের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করে। এছাড়া মাঝে মাঝে তারা একে অপরের দিকে তাকায়। এবার জিয়াং বুঝতে পারে মিয়াং আর সুয়ের একে অপরের প্রতি দুর্বলতা আছে, এজন্য সে একটু কষ্ট পায়, কিন্তু এবার সে আর কিছু করার নেই দেখে পরিস্থিতিটা মেনে নেয়, কারণ সে কখনো সুকে পাবে না আর সু এখন মিয়াংকে ভালোবাসে, এজন্য সে তাদেরকে একসাথে মেনে নেয়। এরপর রাতের বেলা জিয়াং এর মনে পড়তে থাকে কিউশিন কিভাবে তার দিকে তাকিয়ে থাকে, এমনকি সব সময় জিয়াং এর পাশে সে থাকে এবং জিয়াং এর অনেক কেয়ার করে, আর এই বিষয়টা তার অনেক ভালোও লাগে। মানে এখন বোঝা যায় জিয়াং হয়তো কিউশিনকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। পরদিন সে মিয়াং এর কাছে গিয়ে বলে, আমি হয়তো অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছি। মিয়াং বলে, তুমি কাকে পছন্দ করতে শুরু করেছো? তখন জিয়াং আনমনে কিউশিনের কথা ভাবতে শুরু করে, আর যখন মিয়াং জিয়াং এর মুখে কিউশিনের নাম শুনতে পায় তখন
তখন সে অনেক খুশি হয় এবং সে বলে তোমার উচিত তাড়াতাড়ি কিউশিনকে প্রপোজ করা। আমি এখনো সুকে প্রপোজ করিনি, তুমি যদি চাও আমরা একসাথে দুজনের ভালোবাসার মানুষকে প্রপোজ করতে পারি। জিয়াং এতে রাজি হয়। এরপর তারা সবাই মিলে একটা সমুদ্র সৈকতে ঘোরার জন্য যায় আর এখানে তারা সবাই অনেক এনজয় করছিল। আর এখানে মিয়াং এর বন্ধু চ্যাংও কিন্তু একটা মাইয়া পটাই ফেলছে। তবে মজার ব্যাপার হচ্ছে সে একটু আমার আপনার থেকে এক লেভেলের বেশি জিনিয়াস। সে বড় আপু পটাইছে। মেয়েটি তাদের কলেজে পড়ে আর সেও তাদের সাথে ঘুরতে এসেছিল। এরপর মিয়াং আর জিয়াং প্ল্যান করতে থাকে কিভাবে তাদের গার্লফ্রেন্ডদের প্রপোজ করা যায়। তারপর মিয়াং সমুদ্রের পারে অনেক সুন্দর করে সাজায় যাতে এসব দেখে সুয়ের মনে রোমান্টিক ফিল আসে। এরপর সন্ধ্যায় সে সুকে এখানে ডাকে আর সু এখানে আসলে সে মিয়াংকে অনেক সুন্দর একটা উপহার দেয়। এটা সে নিজের হাতে বানিয়েছে আর সে নিজে মিয়াংকে বলে আমাদের ছোটবেলার কথা মনে আছে তোমার? আমরা ড্রাস্টন এলাকায় একসাথে অনেক খেলতাম, তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। মিয়াং বলে আমি কিছু মনে করতে পারছি না। সু বলে ছোটবেলায় ফেস ব্লাইন্ডনেসের জন্য সবাই আমাকে অনেক অপমান করত, কিন্তু একমাত্র তুমি আমার পাশে এসে দাঁড়াতে। কেউ আমাকে বাজে কথা বললে তুমি তার সাথে ঝগড়া শুরু করে দিতে। সেম ব্যাপারটা আমি এখনো তোমার মধ্যে লক্ষ্য করি। কেউ আমাকে কোনো কটু কথা বললে তুমি সহ্য করতে পারো না। এবার মিয়াং এর সবকিছু মনে পড়ে। সে অবাক হয়ে বলে তুমি সেই মেয়েটি, তোমার এখনো সবকিছু এত পরিষ্কার মনে আছে? সু বলে তোমার মতো করে কেউ আমার যত্ন নেয়নি, তুমি সব সময় আমার পাশে থেকেছো। আমিও কি সারা জীবন তোমার পাশে থাকতে পারি? ক্যান ইউ লাভ মি? মিয়াং এটা শুনে বলে ইয়েস, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর তখনই আকাশে আতশবাজি ফুটতে শুরু করে, এজন্য পরিবেশটা আরো সুন্দর হয়ে যায়। সু আর মিয়াং দুজন একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। এদিকে চ্যাং আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। তারা দুজনও এই সুন্দর মুহূর্তটা এনজয় করছিল। আর এদিকে অবশেষে জিয়াং কিউশিনকে প্রপোজ করেছে আর কিউশনও তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সে জিয়াং এর কাঁধে মাথা রেখে এই সুন্দর সময়টা উপভোগ করে। এরপর থেকে তাদের তিনটা কাপলের সম্পর্কই অনেক কিউট ভাবে আগাতে থাকে, যেন তারা তিনটা কাপলই অনেক খুশি। একদিন সু আর মিয়াং ফোনে কথা বলছিল যে তারা ছোটবেলায় যেখানে একসাথে খেলতো সেখানে আজ আবার তারা যাবে এবং তাদের ছোটবেলার স্মৃতির কথা মনে করবে। এরপর যখন মিয়াং সুয়ের কাছে আসছিল তখন রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির সাথে মিয়াং এর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে সু অনেকক্ষণ ধরে মিয়াং এর জন্য অপেক্ষা করছে, কিন্তু মিয়াং তার কাছে আসছে না। এদিকে মিয়াংকে দেখানো হয় তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, তার অবস্থা ভালো না। আর সু মিয়াংকে অনেকগুলো কল করে এবং অনেক মেসেজ করে, কিন্তু মিয়াং এর কোনো রেসপন্স তার কাছে আসে না। সু এখানে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়। সু এরপর পরিচিত সবার কাছে মিয়াং এর কথা জিজ্ঞেস করতে শুরু করে। চারপাশে মিয়াংকে অনেক খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে মিয়াংকে খুঁজে পায় না। পরের দিন সে তার বান্ধবী কিউশিনকে আর জিয়াংকে এসব কিছু জানায় যে কাল থেকে মিয়াং এর কোনো খোঁজ সে পাচ্ছে না। মিয়াং এর নাম্বারটাও বন্ধ, হয়তো সে কোনো বিপদে পড়েছে। জিয়াং আর কিউশিন তাকে সান্ত্বনা দেয়। তারা বলে মিয়াং হয়তো কোনো কাজে বিজি থাকতে পারে, কষ্ট পেও না, সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে। এদিকে দেখা যায় মিয়াং তার ফ্রেন্ড চ্যাংকে ফোন করে সবকিছু জানিয়েছে। সব জানতে পেরে চ্যাং হসপিটালে ছুটে যায়। এখানে এসে সে মিয়াং এর বাবা মাকে দেখতে পায়, তারা অনেক কান্না করছে। আর সে জানতে পারে অ্যাক্সিডেন্টে মিয়াং গুরুতর ভাবে আহত হয়েছে। এজন্য সে কমপক্ষে 5-6 মাস কোনো প্রকার হাঁটা চলা করতে পারবে না। আর অ্যাক্সিডেন্টের কারণে মিয়াং এর ফেসটাও নষ্ট হয়ে গেছে। এজন্য মিয়াং এখন এই অবস্থায় সুয়ের সামনে যেতে চায় না। আর সে চ্যাংকে বলে তুমি সুকে কোনোভাবেই জানাবে না আমি কোন হসপিটালে আছি। আমি চাই না সু আমাকে এই অবস্থায় দেখতে আসুক, তাহলে সে অনেক কষ্ট পাবে। এদিকে সুকে দেখা যায় সে মিয়াং এর জন্য অনেক কান্নাকাটি করছে। কিছুক্ষণ পর চ্যাং তার কাছে এসে তাকে সবকিছু জানায় যে মিয়াং এই অবস্থায় তোমার সামনে আসতে চায় না। এটা শুনে তৎক্ষণাৎ সে মিয়াংকে ফোন করে বলে অ্যাক্সিডেন্টে তোমার ফেস নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমি তোমার চেহারা দেখে ভালোবাসিনি, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকবে। তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। মিয়াং বলে আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসবো, তুমি প্লিজ আমার জন্য কয়েকটা মাস অপেক্ষা করো। আমি এখন হাঁটাচলা করতে পারি না, আমাকে এই অবস্থায় দেখলে তোমার খারাপ লাগতে পারে। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? কিছু মাস পর আমি তোমার কাছে আসলে তুমি আমাকে ভুলে যাবে না তো? সু বলে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি আমার কাছে ফিরে না আসো। এরপর থেকে সু মিয়াং এর জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু সু একা আছে জন্য কলেজের সবাই বলা বলি করতে শুরু করে সু ফেস ব্লাইন্ড জন্য মিয়াং তাকে ছেড়ে চলে গেছে। এজন্য সু কষ্ট তো পায় ঠিকই, কিন্তু এর চেয়ে সে অনেক বেশি মিয়াংকে মিস করে। মিয়াং এর সাথে কাটানোর সব স্মৃতিগুলো তার বারবার মনে পড়ে। এদিকে মিয়াংকে দেখা যায় সে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ব্যায়াম করছিল যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে সুয়ের কাছে যেতে পারে। তার ফেস এখন আগের থেকে কিছুটা ঠিক হয়েছে। আর বেশ কিছুদিন পর মিয়াং এর
ফেস পুরোপুরি ঠিক হয়ে যায়, শুধুমাত্র তার কপালে ছোট একটা দাগ থেকে যায়। আর এবার মিয়াং একটু হাঁটাচলা করতে পারলেই তার সুয়ের কাছে সে ফিরে যাবে। মিয়াং এর যেন সুয়ের কাছে যাওয়ার তর সইছে না আর। এদিকে সু মিয়াং এর ছবি দিয়ে একটা ফটো এক্সিবিশন হল সাজিয়েছে। এখানে শুধুমাত্র সে মিয়াং এর ছবি রেখেছে, আর সে একটা একটা করে দিন পার করছে মিয়াং এর অপেক্ষা করতে করতে। কলেজের অন্য স্টুডেন্টরা মিয়াং এর প্রতি সুয়ের ভালোবাসা দেখে অবাক হয়ে যায়, একটা মেয়ে কি করে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে। মিয়াং এর সব ফ্রেন্ডরা অপেক্ষা করছে মিয়াং যেন ফটো এক্সিবিশন শেষ হওয়ার আগেই চলে আসে, কারণ ফটো এক্সিবিশন শেষ হওয়ার আগে না আসলে মিয়াং এর জন্য সুয়ের এত যত্ন করে তার ফটো দিয়ে সাজানো ফটো এক্সিবিশন হল দেখা হবে না। কিছুদিন পর ফটো এক্সিবিশনের লাস্ট দিন চলে আসে। সবাই ভাবে মিয়াং হয়তো আজকেও আসবে না, হয়তো সে এখনো সুস্থ হয়নি। কিন্তু এদিকে আমাদের দেখানো হয় মিয়াং আজকে সুয়ের কাছে আসার জন্য বের হয়েছে। সে সুকে মেসেজ করে বলে, আমি তোমার কাছে ফিরে আসছি। মিয়াং এর এখনো চলাফেরা করতে কিছুটা কষ্ট হয়, কিন্তু তারপরও সে সুয়ের কাছে ছুটে আসছিল। আর আজকে অনেক দিন পর সু মিয়াংকে সামনাসামনি দেখতে পায়। মিয়াংকে দেখে সুয়ের চোখে পানি এসে যায়। সে আসলে মিয়াংকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এরপর সু তাকে তার ফটো এক্সিবিশন হলে নিয়ে যায়। মিয়াং এখানে এসে দেখতে পায় এক্সিবিশন হলের পুরোটাই মিয়াং এর ছবি দিয়ে সাজানো। এরপর সু তার কাছে এসে বলে, আমাকে পৃথিবীর সব কষ্ট দিও, কিন্তু আর কখনো আমার থেকে দূরে সরে যেও না। তুমি দূরে সরে গেলে আমি ভালো থাকতে পারবো না। প্লিজ আমাকে আর কখনো এই কষ্টটা দিও না। বলতে বলতে সু অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর মিয়াং সুকে জড়িয়ে ধরে বলে, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। এরপর আমাদের জিয়াংকে দেখানো হয় সে কিউশিনের ফোনে সেই কলেজের অনুষ্ঠানের দিন তোলা একটি ছবি দেখছিল, যেখানে কিউশিন লাল ড্রেস পরা ছিল। জিয়াং কিউশিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কিউশিন বলে, সেদিন কলেজের অনুষ্ঠানে কিউশিনই আসলে লাল ড্রেস পরে গিয়েছিল, কিন্তু তখন সুয়ের শীত লাগছিল বলে সে ওটা সুকে পড়তে দিয়েছিল। এর মানে জিয়াং এর রাশিফল অনুযায়ী তার বিশেষ বইটিতে যে মেয়েটির কথা বলা হয়েছিল সেই মেয়েটি ছিল কিউশিন, কারণ বিশেষ বইটিতে বলা হয়েছিল যে মেয়েটি লাল ড্রেস পরে আসবে জিয়াং সেই মেয়েটির প্রেমে পড়বে এবং সেই মেয়েটি তার গার্লফ্রেন্ড হবে। আর শেষ পর্যন্ত এটাই হয়েছে। এরপর জিয়াং কিউশিনকে জড়িয়ে ধরে, কারণ সে তার সত্যিকারের ভালোবাসার মানুষটিকে পেয়েছে। এরপর আমাদের দেখানো হয় মিয়াং আর সু তাদের ছোটবেলার খেলার জায়গাটিতে এসেছে, যেখানে তারা অ্যাক্সিডেন্টের আগে আসতে চেয়েছিল। এখানেই তারা ছোটবেলায় একসাথে খেলতো, এখনো তারা একসাথে রয়েছে সেই ছোটবেলার মতো। এখানে তারা তাদের ছোটবেলার স্মৃতিকে কল্পনা করে আর দুজন দুজনের কাছে এসে একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আর শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় জিয়াং কিউশিনের সাথে অনেক খুশি আছে। জিয়াং তার বড় আপু গার্লফ্রেন্ডের যন্ত্রণায় ভালোবাসায় ডুবে আছে নামক অসুখে আক্রান্ত। তখন এখানে মিয়াং আর সু চলে আসে। এরপর তারা সবাই একসাথে খেতে বসে আর ড্রিঙ্কস করার সময় সবাই একসাথে বলে ওঠে চিয়ার্স। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তবে ড্রামার পরিচালকের কাছে সরল মনে আমার একটা প্রশ্ন, জানি আপনারাও অনেকে সেম প্রশ্নটা করবেন। ড্রামাটার নাম হয় নাই সি ইউর ফেস, মানে যখন আমি তোমার মুখ দেখি। হয়তো নায়িকার ক্যারেক্টারের জন্য এই নামটা দেওয়া হয়েছে, কিন্তু কথা হচ্ছে নায়িকা তো কারো মুখ স্পষ্ট দেখতে পায় না, তাহলে ড্রামাটার এই নাম দিল কেন? ড্রামাটার নাম হওয়া উচিত আই ক্যান নট সি ইউর ফেস। কি বলেন আপনারা? তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটা খুশি মেরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।